আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 8.4 অর্থাৎ ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব 8.5 অর্থাৎ ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। তোমাদের সুবিধার জন্য 8.5-এর একটি ছবি আমি দিয়েছি। এই ছবিতে যে লাইনগুলো তোমরা দাগানো দেখতে পাচ্ছ, সেই লাইনগুলো তোমরা বইতে দাগিয়ে নিবে, কারণ এই লাইনগুলো থেকে তোমার বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন আসে। চলো আমরা একটু দেখি যে ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে কি বলা হয়েছে। পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ তার অতিরিক্ত আহরিত এবং উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে নিজের প্রয়োজন নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্যের এই বিনিময় প্রথা বহুদিন প্রচলিত ছিল। বর্তমান ব্যবস্থায় বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম স্বল্প পরিসরে প্রচলিত আছে। মুদ্রা আবিষ্কারের পরপর ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে যে ইতিহাসে প্রথম ব্যাংক ব্যবস্থা কখন স্থান করে নেয়, তখন আনসার হবে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। এর পরের লাইনটা দেখো, পরবর্তীকালে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত অবদান রাখে। এই লাইনটা থেকে তোমার দুইভাবে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যে কোন কোন সভ্যতা ব্যাংকিং ব্যবসার উত্তরোত্তর উন্নতি সাধনে অবদান রাখে, তখন আনসার হবে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা। অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে যে কোনো একটা সভ্যতার নাম উল্লেখ করে প্রশ্নটা হতে পারে। যেমন গ্রিক সভ্যতা ব্যাংক ব্যবসার উন্নতি সাধনে কত সাল পর্যন্ত অবদান রাখে, তখন আনসার হবে খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত। এর পরের লাইনটা দেখো, ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1700 সালে। এই লাইনটা থেকেও বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। যেমন ভারতের প্রথম আধুনিক ব্যাংকের নাম কি, তখন আনসার হবে দি হিন্দুস্তান ব্যাংক। আবার প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে দি হিন্দুস্তান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, তখন আনসার হবে 1700 সালে। এর পরের লাইনটা দেখো, পরে 1935 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এই লাইনটা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে খেয়াল করো, যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, সকল ব্যাংকের প্রধান মানেই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তখন আনসার হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়, তখন আনসার হবে 1935 সালে। ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, যা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ব্যাংকিং ব্যবসা প্রসারে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দান করে। এখানে দেখো আমি 1948 থেকে প্রতিষ্ঠা লাভ করে পর্যন্ত আন্ডারলাইন করেছি। এই অংশটুকু থেকে প্রশ্ন হতে পারে যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তখন আনসার হবে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। আবার প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান কত সালে প্রতিষ্ঠিত হয়, তখন আনসার হবে 1948 সালে। এর পরের প্যারাটা দেখো, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে 1972 সালের 26 মার্চ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত, যা 16 ডিসেম্বর 1971 হতে কার্যকর হয়। এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তখন আনসার হবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়, তখন আনসার হবে 1972 সালের 26 মার্চ। আর ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করবে।
এর পরের লাইনটা দেখো, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের 12টি ব্যাংকের 1090টি শাখা কর্মরত ছিল। এই লাইনটা থেকেও প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি ব্যাংকের শাখা কর্মরত ছিল, তখন হবে 12টি ব্যাংকের। আর যদি প্রশ্ন হয় কয়টি ব্যাংকের কয়টি শাখা, তখন হবে 12টি ব্যাংকের 1090টি শাখা। কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মালিক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি হওয়ায় এবং তাদের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে অবস্থিত হওয়ায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবসা মুক্তিযুদ্ধের পরপর প্রচণ্ড সংকটে নিপতিত হয়। এই লাইনটা থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কোন কোন ব্যাংক বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, তখন হবে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এই দুইটি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি হওয়ার কারণে তারা বাংলাদেশে তাদের প্রধান অফিস বন্ধ করে দেয়। পরের পেজের তোমাদের ছবিটাও দেখো, এখানে আমি দিয়েছি। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসার অভিভাবকের দায়িত্ব পালন শুরু করেন এবং সব ব্যাংকের জাতীয়করণ করেন, যার কারণে নিম্নলিখিত 6টি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্মলাভ করে। খেয়াল করো, আমি নিম্নলিখিত থেকে আন্ডারলাইন করেছি। এটা অনেক সময় প্রশ্ন হয় যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে বাংলাদেশে কয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্মলাভ করে, তখন আনসার হবে 6টি। সেই 6টি ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এদের মধ্যে শুধু সোনালী ও অগ্রণী ছাড়া সবগুলো ক্রমশ বিরাষ্ট্রীয়করণ করা হয়, অর্থাৎ সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে থাকে আর বাকি 4টি ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। 80-র দশকে শুরু হয় বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া। এই লাইনটা দেখে প্রশ্ন হয় যে বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয় কখন, তখন আনসার হবে 80-র দশকে। 80-র দশকের পরে 90 দশক পরবর্তীতে বেসরকারি খাতে আরো কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে 4টি সরকারি, 4টি বিশেষায়িত এবং 30টির অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। এই লাইনটা গিয়েও প্রশ্ন হয় যে বাংলাদেশি সরকারি ব্যাংকের সংখ্যা কত, তখন হবে 4টি, বিশেষায়িত ব্যাংকের সংখ্যা 4টি এবং বেসরকারি ব্যাংক হবে 30টির অধিক। প্রত্যেকটা লাইন, যে লাইনগুলো আন্ডারলাইন করা হয়েছে, প্রত্যেকটা লাইন তোমরা খুব মনোযোগের সাথে বারবার রিডিং করবে, তাহলে তোমরা জ্ঞানমূলক কোশ্চেন কিংবা বহু নির্বাচনী প্রশ্নের আনসার করতে পারবে। আশা করি আজকের পাঠটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো। আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।